পুরস্কারও নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। অত্যন্ত জনপ্রিয় শ্যামা সঙ্গীত। এখন এই যে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গেল, কার দোষে, দায় কার? বিরোধীরা যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন, তখন আজ ফের তিনি বলছেন কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় আমি তাতে হস্তক্ষেপ করি না। এদিকে রায়ের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে গেল রাজ্য এবং এসএসসি। ওদিকে আবার ২০১৫-র আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বঞ্চনার অভিযোগে ধর্মতলা অবরুদ্ধ করলেন। চাকরি চুরি নিয়ে যখন উথাল পাতাল হচ্ছে বঙ্গ রাজনীতি, তখন আবার দেবাংশু ভট্টাচার্যকে শুনতে হলো চোর স্লোগান। আগামী ১ ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, কোর্টের নির্দেশে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে গেল রাজ্য এবং এসএসসি। বক্তব্য একটাই যে যারা যোগ্য তাদের চাকরি কেন বাতিল হবে, এই প্রশ্ন তুলে রাজ্য এবং এসএসসি তারা সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে। ২৬,০০০-এর চাকরি খেয়ে নিল, এই রায় আমি মানি না, ফের আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও বলেছিলেন, আজ ফের বলছেন যে কোন ডিপার্টমেন্ট কিভাবে কাদের চাকরি দিচ্ছে আমি তাতে হস্তক্ষেপ করি না, তা আমার জানার কথাও নয়। যোগ্যরাও চাকরি হারা, দায়ী মমতার সরকার, প্রয়োজনে আইনি সাহায্য দেবে বিজেপি, বলছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার একথাও বলছেন যে যোগ্যদের ঢাল করে আসলে অযোগ্যদের আড়াল করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস। 10 বছরেও নিয়োগ নেই, 40 ডিগ্রি গরমে রাস্তায় শুয়ে বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের। আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, চিন্তা করুন এই গরমে আমরা যারা রাস্তায় বেরোতে পারছি না, কোন জায়গায় বঞ্চনা এবং বেদনা কোন জায়গায় পৌঁছলে রাস্তার পিচে, যে গরমে পিচ গলে যায়, সেখানে শুয়ে পড়ে তাদের ন্যায্য চাকরির দাবি তারা তুলছেন। এবার দেবাংশুকে চোর স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূলের। উত্তপ্ত নন্দীগ্রাম, একেবারে নন্দীগ্রামের ঢেকুটিয়ায় প্রচার সারছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী, সেইখানে শুনতে হলো চোর স্লোগান। সরাসরি বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থীর চোখে ভোটার ইডিয়েট, প্রচারে শতাব্দীর মন্তব্যে বিতর্ক। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি এত কাজ করে থাকেন দল আপনাদের প্রচার করছে না কেন? আর পরিবর্তে তাকে শুনতে হলো তৃণমূল প্রার্থীর মুখে ইডিয়েট শব্দবান। বলে বুঝতে পারছেন তা নিয়ে বঙ্গ রাজনীতি একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে। কিন্তু আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই মুহূর্তে বঙ্গ রাজনীতি, ভোট বঙ্গে জানিয়ে উথাল পাতাল চলছে। নিয়োগ দুর্নীতি এবং ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হওয়া, সরাসরি মুখ্যমন্ত্রী নিশানা করেছেন বিজেপিকে এবং একইভাবে এই রায় মানি না বলে আক্রমণ শানিয়েছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পাল্টা দিলীপ ঘোষ বলছেন যারা টাকা নিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন, প্রয়োজনে আমরা যাব। কি বললেন মুখ্যমন্ত্রী, কি বললেন দিলীপ ঘোষ, দেখুন আগে পরপর, তারপর আসছে আলোচনা। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। বলছে ২৬,০০০ টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র এবং সেখানে বিজেপি ফিল করলে একেবারে যা বলবে তাই, আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ। মহামান্য আদালত প্রায় ২৬,০০০ চাকরি যারা অবৈধভাবে হয়েছিল এটাকে ক্যান্সেল করেছেন। তাতে ২-৩ রকম সংকট তৈরি হয়েছে। যারা চাকরি করছিলেন, চাকরি চলে গেছে, তারা সমস্যায় পড়েছেন। যা বেতন পেয়েছেন সুদ সহ ফেরত দিতে হবে, তার জন্য দায়ী কে? দায়ী টিএমসি কিছু নেতা আর আমলা, যাদের চাকরি চলে গেল। টাকা দেওয়ার পরেও তাদের সঙ্গে আমরা আছি, আপনারা আন্দোলন করুন, আপনার সঙ্গে আছি। সেই নেতাদের বাড়ির সামনে চলুন, আমরা যাব, তার আগে টেনে নিয়ে এসে তার কাছে টাকা আদায় করুন। যারা প্রকৃত পরীক্ষার্থী তারা বঞ্চিত হয়েছেন, যারা টাকা দিচ্ছেন তারা এখন বঞ্চিত হলেন, সর্বস্ব হারালেন। আবার জমি বাড়ি বিক্রি করে টাকা দিলাম। আমরা আদালতের কাছে আবেদন করব, তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু করে প্রথম তাদের এক্সপোজ করুন। এরকম বহু নেতা, এমএলএ, মন্ত্রী আছেন, এমপি আছেন, যারা লিস্ট পাঠিয়েছেন, চাকরি দিয়েছেন, টাকা নিয়েছেন, এই লোকগুলোকে প্রথম কোমরে দড়ি বাঁধতে হবে। আমার মনে হয় 4 তারিখের পরে সেই দড়ি বাঁধা শুরু হবে, গরুর দড়ি বেঁধে ট্রান্সফারতে নিয়ে যাওয়া হবে।
জেলের ভাত খাওয়ান। আমি শুরুতে ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো। ভাস্করদা, দেখুন, যে কোনো কাজের ক্ষেত্রে সহজ হচ্ছে কৃতিত্ব নেওয়া, আর কঠিন, সব থেকে কঠিন হচ্ছে দায় নেওয়া কোনো একটা অন্যায় কাজের। আমি বলছি, এই যে এতগুলো 25,753 জনের যে একটা অনিশ্চয়তার মুখে তারা পড়ে গেল, এর দায় বিরোধীদের প্রশ্ন হচ্ছে যে কেন শাসক দল বা তার সরকার নেবে না? যেখানে মন্ত্রিসভার অনুমতিক্রমে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েটেড হচ্ছে, সেখানে দায় তারা অস্বীকার করে কিভাবে? প্রথমত সুপার নিউমেরারি পোস্টটা ক্রিয়েট করার একটা প্রপোজাল ছিল, 2022 সালে মন্ত্রিসভাতে প্রপোজাল ছিল, সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি। 1 2 নম্বর হচ্ছে যে যারা বোমা ফাটিয়েছিল তারা বোমাতে আহত নিহতদের হিসাব করছে এখন। তাদের তো কোনো রাইট নেই। বোমা ফাটিয়েছিল, এতজন লোকের চাকরি গেছে, এখন তারা যোগ্য অযোগ্য ইত্যাদি কথাগুলো বলছে। তাহলে বোমা ফাটানোর যে ষড়যন্ত্রের মধ্যে তারা যুক্ত ছিল এবং এই রায়ের বিরুদ্ধে সরকার চালাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বোমা ফাটাচ্ছে, তার জন্য এই 25,753 জনকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে। বোমার কথাটা কে বলেছিল? যেটা বোমা ফাটতে চলেছে বিজেপি বলেছিল, এবং সেই বোমার জন্য আহত হয়েছে, নিহত হয়েছে যারা, তাদের দায় আমি বলছি দিতে হবে তৃণমূলকে। শুনুন, একটা কোর্টের নির্দেশ, কোর্ট নির্দেশ দিয়েছে এবং যাতে সঠিক লোকেরা, যোগ্য ব্যক্তিরা চাকরি পায়। আপনি সবটা বলছেন না, আমি বলছি কোর্টে গেল কিভাবে, কেন কোর্টে যেতে হলো, কেন গোটা বিষয়টা তদন্ত সিবিআই বা ইডিকে করতে হলো? প্রশ্ন হচ্ছে, দুর্নীতির অভিযোগ প্রথম এসেছিল প্রশাসনের কাছে, প্রথম জানা কথা ছিল সরকারের, এবং জানার কথা শুধু নয়, সঙ্গে সঙ্গে অ্যাক্ট করার কথা ছিল, সেটা করা হয়নি। সেই কারণে আজকে এই দিন দেখতে হচ্ছে। এটা তাহলে অনেক দিন থেকে, তাহলে অনেক পেছন থেকে শুরু করতে হয়, সেটা আর সময়ও নেই। যেটা প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেকে চাকরি কেন যাবে এই প্রশ্নটা উঠে আসছে সকলের কাছে। যারা চাকরি পেয়েছে, তাহলে মুড়ি মিছরি এক করে দিলেন, কাকড় বাঁচতে পারলেন না, এতদিন ধরে তদন্ত করলেন, তদন্তর ফলে কাকড় বাঁচার দায়িত্ব তো ছিল দাদা এসএসসি, তো উচিত ছিল এই যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী আজকে এই দিন দেখতে হতো না, সেটা তো এসএসসি করেনি। ইতিমধ্যে স্পেশাল লিভ পিটিশন ফাইল হয়েছে, আমি সেটা পরে কথা পরে আপনাকেই বলছি, সেটা বলতে তাহলে যেটা করার কথা ছিল সেটা তো করা হয়নি। এই রায়ের জন্য, এই রায়টার মানে ইম্প্যাক্টটা কি, সেটার জন্য বিভিন্নভাবে বিভিন্ন লোকেরা বলেছে, কিন্তু বিজেপির কোনো অধিকার নেই এই রায়ের পক্ষে বিপক্ষে কোনো কথা বলারই কোনো অধিকার নেই। তাই অধিকার তারা হারিয়েছে। যে রায় মানুষের, মানে যে মানুষের চাকরি পাওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষের চাকরি কেড়ে নেয়, সেই রায়ের পক্ষে বলছে পাশে দাঁড়াবো, তারা পাশে দাঁড়াবে। আমারটাই একদিন বলতাম যে তৃণমূলে 3 শ্রেণীর মানুষ জেলে বেলে জেলে গেল বলে, এবার আবার অন্যরকম হয়েছে, চোর এবং চোরের সাগরেদ। এখন চোরের হয়ে যারা বলতে আসে তারাও চোরের সমর্থক, সাগরেদ বলবে, দুদিন পরে নিজেরা চোর হলে। আমরা কথা বলি, সেটা হচ্ছে যারা বলতে আসে তাদের তো একটু শিক্ষা দীক্ষা আছে বলে জানতাম। আমি তাদের খালি অনুরোধ করবো রায়টা পড়ে নিতে। রায়টা পড়ে নিলে কে দায়ী নয় পরিষ্কার হয়ে যাবে। আমি শুভ্রজিৎ তোমাদের অনুরোধ করবো, সেরকম হলেই প্রথম 80 পাতা বাদ দিয়ে বাকিটুকু বাংলা অনুবাদ করে দেখিয়ে দাও। মানুষ দেখুক একটা রাজনৈতিক দল সরকার চালাতে গিয়ে কি করেছে। আচ্ছা অদ্ভুত, তার আগে একটা কথা বলি, মুখ্যমন্ত্রী বলছেন কোথায় কি চাকরি হয় আমি কি করে বলবো, সবাইকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, তাই তো বলেছেন। আমি হস্তক্ষেপ করি না। এরপর যখন শিক্ষামন্ত্রী যিনি জেলেতে আছেন, আগেকার শিক্ষামন্ত্রী, তিনি বললেন কোন অফিসাররা কি চাকরি পেয়েছে দিচ্ছে আমি কি জানি। আচ্ছা এটা কি সার্কাস চলছে নাকি এটা সরকার চলছে? একটা সরকার চলছে, মন্ত্রী বলছেন আমি কিছু জানি না। আপনি কোর্টের শেষ করতে দিতে হবে, আমি শেষ করি। এটা প্রশাসন চালাতে ছেলে খেলা হচ্ছে না, আর কি হচ্ছে না, এটা সরকার চালায়, অশিক্ষিতের দল এটা সরকার চালাচ্ছে, এটা বলতে দিতে হবে আমাকে। এটা বোঝা যাচ্ছে যে এই লোকগুলো এত অপদার্থ, এত অপগণ্ড, এত মূর্খ, এরা সরকারটাই চালাতে শেখেনি। দ্বিতীয় কথা, এই জাজমেন্ট কেন দিল 282 পাতা পড়লে পরিষ্কার করে বোঝা যাবে। হাইকোর্ট একদম ছত্রে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রশিদি বলেছেন যে আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনকে বলেছি যে তোমরা এই রায়ের পক্ষে দিলে আবার বলছি পাশে দাঁড়াবেন না, আমি বলি সেটা হচ্ছে যোগ্যদের সামনে রেখে অযোগ্যদের ঢাল করার চেষ্টা করা হচ্ছে, এই হচ্ছে বক্তব্য বিজেপি। প্লিজ বিমলদা শেষ করে নিন, বিমলদা বলতে দিন বিমলদাকে। বারবার বলেছে যে তোমরা বলে দাও কে যোগ্য কে অযোগ্য, বার করতে পারেনি। দ্বিতীয় কথা, কোন টেন্ডার ছাড়াই একটা সংস্থাকে দিল, সেই সংস্থা আর এক সংস্থাকে সাবটেন্ডার দিয়ে দিল, সেই সাবটেন্ডারকারী সংস্থা এসে স্কুল সার্ভিস কমিশনের মধ্যে কাজ করে বেরিয়ে গেল। স্কুল সার্ভিস কমিশন বলছে আমি তো জানি না। এইরকম ফাজলামি যদি হয় কোর্ট বলতেই পারে। আমি একেবারে আমি কৌস্তবের কাছে এইখানে আসবো, ঠিকই রায়ের কেউ সপক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে পারে, কিন্তু যখন একেবারে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বলা হয় যে বিজেপির বিচারালয়, বিজেপি পার্টি অফিস থেকে বলা হচ্ছে সেই অনুযায়ী ড্রাফট তৈরি
তৈরি হচ্ছে তখন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। আমি এইখানে প্লিজ, আমি থামালাম, আমি কৌস্তবের কাছে এখানে আসবো, আমি এসএসসি প্লিজ, আমি দুজনকে থামালাম, আমি কৌস্তবের কাছে আসবো। রায়ের অংশ নিয়ে কথা বলার কেন হচ্ছে না সেই প্রসঙ্গ ভাস্করদা তুলছেন, আমি রায়ের অংশ নিয়ে আসছি। 205 পাতার 242 নম্বর প্যারাগ্রাফের একটা অংশ আমি পড়তে চাইছি, মানে এসএসসির ভূমিকা কীরকম। We, however, witnessed an SSC persistently treating the writ petitioners as adversaries, despite a number of them bringing forth credible informations regarding the illegalities, which ultimately SSC had also acknowledged as correct. অর্থাৎ এই যে মামলাকারীরা তারা যে সমস্ত তথ্য নিয়ে এসেছিল, দিনের শেষে এসএসসি সেই অভিযোগগুলোকে সঠিক বলে মানছে, কিন্তু তার আগে পর্যন্ত মামলাকারীদের প্রতিপক্ষ হিসেবে ট্রিট করেছে এসএসসি। এই হচ্ছে, আমি বলছি একটা অংশ শুধু পড়লাম কৌস্তব। শুধু তাই না, তুমি শুভ্র দেখবে এই যে যোগ্যদের কথা বলা হচ্ছে না, এর মধ্যে কিছু যোগ্য আছে যারা 2000 কিছু সংখ্যা আছে যারা 2011 সালে বামফ্রন্ট সরকারের শেষ এসএসসিতে চাকরি পেয়েছিল, 9-10 পেয়েছিল, সবাই স্কেল বাড়াতে চায়। তাকে তো একটা সময় ছিল বামফ্রন্ট সরকারের শেষ 12 বছর 11 বার এসএসসি পরীক্ষা হয়েছিল, আর 2011 সালের পর প্রথম এসএসসি পরীক্ষা হয় 2016 সালে। শুভ্র এই 2016 সালে এমন কেস আছে, যেমন 2016 সালে এসএসসিতে 9-10 পেত, উত্তরবঙ্গে কোথাও পোস্টিং ছিল, 16 সালে সেই পোস্টিং হলো হয়তো উত্তরবঙ্গে আর একটা কোথাও পোস্টিং হলো, পোস্টিং নিতে গিয়ে দেখছে যে তার জায়গায় অন্য লোক, তৃণমূলের নেতা অন্য লোককে ঢুকিয়ে দিয়েছে। তারপরও আইন মারফত মামলা করে তাদের চাকরি পেতে হয়েছে, তাদের কিছু কেস আছে তাদেরও চাকরি চলে গেছে। কেসটা এরকম না, কেসটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল সিপিএম দেখলে কান মুলে দিন, তারপর অবশ্যই একটু সতর্ক হয়েছিলেন। তো আমি বলছি যে আমাদের তো কান আছে, মানে ভাস্করদা চাইলে আমার কান মুলতে পারেন, তৃণমূল দোকান কাটা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো ভাষণ দিচ্ছেন। কি বলছেন আমি জানি না, গরম প্রচুর পড়েছে, আজকে গরম আছে, স্টুডিওর বাইরে ভালো গরম আছে, ভাস্করদার মাথা খারাপ হয়ে গেছে আমি জানি না। ভাস্করদা বলছেন কাকড় বাঁচতে পারলেন না। আরে কে কাকড় বাঁচলো না? এসএসসি বাঁচলো না, রাজ্য সরকার বাঁচলো না। দাঁড়ান, সিবিআই আছে বলে, ইডি আছে বলে বিজেপি আজকে বলছে না আইনি সহায়তা দেবো। আরে বিজেপি তো সহায়তা দিচ্ছেন, অ্যারেস্ট করুন, ইডি সিবিআই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, যারা সুপার নিউমারি পোস্ট করেছিল তাদের অ্যারেস্ট করুন। ইডি সিবিআই আছে বলে তৃণমূল আছে, ইডি সিবিআই আছে বলে বিজেপি দয়ায় আছেন, বিজেপি দয়ায় আছেন। এখানে ঝগড়া হচ্ছে, আপনার পাশে ধরা যাক, আপনার পাশে এসএসসি ঝগড়া হচ্ছে, এসএসসি নেই, আপনি দেখেন বুদ্ধদেব ভট্টাচার্য আমলে দুর্নীতি দেখান আছে, আপনি জ্যোতি বসুর আমলে দুর্নীতি দেখান, দেখাতে পারবেন না? তাহলে সিবিআই ব্যাপক চোরেরা আর এসএসসি চোরেরা ঝগড়া হচ্ছে। জ্যোতি বসুর আমল নিয়ে আসুন, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলকে ফিরিয়ে দিন। আপনার পাশে সরকার নেই, দুর্নীতির অভিযোগ নেই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, জ্যোতি বসুর আমলে। কিন্তু মূল কথাটা না, আমার বক্তব্যটা সে এক জায়গায় রয়ে গেল। আজকে যে জন্য আপনি সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি, সেই তথ্যটা কলকাতা হাইকোর্টের এই যে বিশেষ বেঞ্চ সেখানে দিলে আজকে তো এই দিনটা দেখতে হতো না। আমার প্রশ্ন যে এখানে 2016 এসএসসির পুরো প্যানেল কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, আর এবার আপনাদের দেখাবো 2015 আপার প্রাইমারির চাকরি প্রার্থী যারা 10 বছর ধরে অপেক্ষা করছেন এখনো পর্যন্ত নিয়োগ না পাওয়ায় রাস্তায় শুয়ে, এই গরমে রাস্তায় শুয়ে ধর্মতলা অবরুদ্ধ করে কার্যত তারা কবে নিয়োগ হবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন। তারা কি বলছেন একবার দেখুন। আবার প্রাইভেটে দীর্ঘ 10 বছর হলো একজন নিয়োগ হয়নি। 14,344 শুনবত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী 3 আগস্ট থেকে 2016 সালে 2021 সালে 2023 সালে এখনো অবধি নিয়োগ হলো না। আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা রাজপথে শুয়ে আছে, আর কতদিন শুয়ে থাকবো? মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে রিকোয়েস্ট করছি, আর কতদিন আমাদেরকে কাঁদাবেন? আমরা আপার প্রাইমারি 10 বছর হয়ে গেল, আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। 10 বছর, আজকে 500 দিনে আমরা রাজপথে। আশা করবো এবার অন্তত প্রশাসন, আদালত এবং কমিশন তিনজনের টনক নড়বে। আর কতদিন আমরা এইভাবে রাজপথে থাকবো? হ্যাঁ, 10 বছর অতিক্রান্ত, এইভাবে একটানা সেটা লেগেই আছে, মানে আটকেই পড়ে আছে। আমাদের নিয়োগ আজ পর্যন্ত হয়নি। দুবার আমাদের নিয়োগ পত্র দেওয়া হয়নি, আমরা স্কুলে জয়েন করতে পারছি না। কাউন্সেলিং হয়ে গেছে, ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেছে, সেকেন্ড কাউন্সেলিং শুরু হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? কেন জয়েনিং দেওয়া হচ্ছে না? আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। দর্শকদের মনে থাকবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে। আজকে তিনি বলছেন 10 লক্ষ সরকারি চাকরি, এক্সট্রা 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে। দুটো পাশাপাশি রাখুন, মুখ্যমন্ত্রীর দাবি আর এই ছবি। রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতিটি ধাপে শুধু যে দুর্নীতি হয়েছে তা নয়, তার জেরে সমাজ ব্যবস্থা ঘুণ ধরে গেছে। আমরা শিক্ষককে বলি সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে দুর্নীতি। আজকে ছত্রে ছত্রে, তার অর্ডারের ছত্রে ছত্রে বলা হয়েছে 249 পাতা খুলুন, সেখানে চুরির 17টা আবার পন্থা হয়। চুরি করেছে তার আবার 17 রকমের পন্থায় চুরি করেছে। 273, 215,
প্রত্যেকটা জায়গায় বলা আছে, আদালতের বিচারপতি বলছেন যে এই চাল থেকে কাঁকরের থেকে এত বেশি হয়ে গেছে যে সেখানে চাল বাঁচা যাচ্ছে না। এটা এসএসসিকে 2 বছর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে যারা যোগ্য প্রার্থী এবং যারা অযোগ্য প্রার্থী তাদের একটা লিস্ট দিতে, দিনের পর দিন বলেছিলেন, তারা কিন্তু দেননি। আজকে 5,000-এর গল্প বলছেন, আজকে 19,000-এর গল্প বলছেন। ওএমআর সিটগুলো নষ্ট করেছেন কেন? কেন মিরর ইমেজ রাখার কথা সেগুলো রাখেননি কেন? কিসের জন্য রাখেননি? আজকে সেই জায়গাতে বেআইনি সেই দিন হয়েছে, এমনকি নাইসাকে যে টেন্ডার দেওয়ার প্রক্রিয়া সেটা একেবারে ক্লোজ ডোর টেন্ডার দেওয়া হয়েছে, একদম অন্ধকারে তাকে নাইসাকে টেন্ডার দেওয়া হয়েছে। নাইসা আবার অন্যজনকে টেন্ডার দিয়েছে। সংবিধানের 13 এবং 14 নম্বর অনুচ্ছেদে এটা ভুল। কেন? যাকে টেন্ডার দেওয়া হয়েছে ওপেন টেন্ডার হয়, একদম টেন্ডার ওপেন হবে, সে আবার অন্যজনকে টেন্ডার দিয়েছে। আজকে উত্তরপত্র যদি খুঁজে না পাওয়া যায় তাহলে যে কে যোগ্য আর কে অযোগ্য। আচ্ছা সুপ্র, তুমি বলো তো, তোমার ছেলে যদি আজকে এই অযোগ্যদের কাছে পড়তো, তোমার কি মনে হতো? আমি বলছি ভবিষ্যৎ প্রজন্মের পরিণতি কি, এটা সবথেকে বড় প্রশ্ন। এই যারা অযোগ্য শিক্ষক তাদের হাতে যদি শিক্ষা ব্যবস্থাটা থাকে। সোমবারে রায় সামনে আসার পর বিরোধীরা যখন চুরি এবং দুর্নীতিকে শাসক দলের বিরুদ্ধে তাদের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করছে, ঠিক তখনই দেখা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য, তিনি যখন আজকে প্রচারে যাচ্ছেন তাকে উদ্দেশ্য করে উড়ে আসছে চোর স্লোগান। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা, বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে, আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাব। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কী অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি। হ্যাঁ, আমি প্রণাম করেছি ওদেরকে। আমাদের তো এটাই কালচার, আমরা প্রণাম করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছেন, যে ওদের চরিত্র, আমরা আমাদের কাজ করেছি, যেটা আমাদের শিক্ষা। দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভার ভেকুটা অঞ্চলে বৃন্দাবনপুর এবং জেলেমারা 37 নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসেছে। এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো, অভিনন্দন জানালো। তৃণমূল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী, এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কী পেতে পারে? এই আলোচনা শুরুতেই আপনাদের বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি তারা সুপ্রিম কোর্টে গিয়েছে, আর এই মুহূর্তের খবর মধ্যশিক্ষা পর্ষদ তারাও গিয়েছে সুপ্রিম কোর্টে। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইব। সলিলদা, আপনি চাল থেকে কাঁকরকে আলাদা করা বলুন বা আটা থেকে ভুসিকে আলাদা না করতে পারাটা বলুন, বিরোধীদের বক্তব্য হচ্ছে এইরকম পরিস্থিতি তখন তৈরি হয় যখন দুর্নীতি ইটসেলফ বিকামস আ সিস্টেম। রাজনৈতিক চাপানুতোর ভোট বঙ্গে চলতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা যোগ্য তারা শেষমেশ সুবিচারটা পাবেন তো? দেখো সুব্রজিৎ, আমি তোমাকে প্রথমেই বলি যে এই যে শিক্ষক কর্মী শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রথম কিন্তু জনমানুষে এনেছিলেন দ্বিদেন
জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তারপরে অনেক কিছু, অনেক জল ঘোলা হয়েছে, বাক কমিটি গঠন হয়েছে, আদালতের নির্দেশে সব কিছু হয়েছে। তারপরে সিঙ্গেল বেঞ্চের এগেস্টে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে গেছে, ডিভিশন বেঞ্চে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, ব্যাক করেছে, আবার সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট তখন স্পেশাল বেঞ্চ গঠন করেছে, তারা এই রায়টা দিল, 6 মাসের টাইম দিয়েছিল, 3.5 মাসের মধ্যে এই রায়টা দিয়ে দিল। শোনো, আমাদের মিনিস্টার অফ কাউন্সিল অফ মিনিস্টার্সের লিডার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। আজ থেকে 2 বছর আগে ওপেন টিভি চ্যানেলে উনি বলেছিলেন যে যারা অযোগ্য তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট গঠন করা হবে, সেই পোস্ট ক্রিয়েট করা হবে। এবং তখন উনি পরিষ্কার বলেছিলেন যে তারা খাবে কি, ঠিক এই কথা আমার এখনো মনে আছে, এবং তারা খাবে কি, এবং তার জন্য সুপার নিউমারারি পোস্ট করতে গেলে ক্যাবিনেটে ডিসিশন নিতে হয়। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার্সের লিডার হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি এই কালমিনেশন অফ করাপশনের হচ্ছে প্রবক্তা, উনি হচ্ছেন হোতা, উনি লিড করেছেন এটাকে, আমার যেটা ধারণা। আচ্ছা, এবার যেটা হচ্ছে আজকে কিন্তু লেজিসলেটিভ আজকে মুখ হয়ে আছে, আজকে এক্সিকিউটিভ আন্ডার থ্রেট, আজকে তোমার জুডিশিয়ারি আক্রান্ত। আজকে তুমি দেখে নাও যেভাবে আজকে যে দুর্নীতিটা হয়েছে, দিনের পর দিন যে দুর্নীতি। আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্ন তোমায় আমি করব, আজকে বলো তো এই 5000 যোগ্য প্রার্থী, এই কথাটা কোথা থেকে এলো আমাকে বলো। না, উল্টো 5000 অযোগ্য না, 5000 যোগ্য প্রার্থী, সিদ্ধার্থ মজুমদার 5000 অযোগ্য প্রার্থী, এই কথাটা এর সোর্স অফ ইনফরমেশনটা কি? এটা পরশুদিন এসএসসির যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই কথাটি ভাসিয়ে দিলেন। না, বলছি এইটা তো কোর্টে তথ্য দেওয়া উচিত, আমি আসছি, উনি এই তথ্যটা কিন্তু ভাসিয়ে দিলেন। আর যেখানে ভার্ডিক্টে বলা আছে চালের মধ্যে যে কাকড় আছে, কাকড়ের সংখ্যা এত বেশি যে চাল থেকে কাকড়টা আলাদা করা যাচ্ছে না। আমি তাহলে বারবার যখন বলেছে আপনার যোগ্য প্রার্থীদের লিস্ট দিন, আমরা অযোগ্যদের ওখান থেকে বার করে দেবো, একেবারে পরিষ্কার। তখন কিন্তু উনি বলেছেন আমি সুপার নিউমারারি ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে করেছেন। সুপার নিউমারি পোস্টার কিন্তু একটা প্রপোজাল ছিল, না না এটা প্রপোজাল যারা 2022 এর যে মিটিংয়ে বলছে সেটার প্রপোজাল ছিল, কিন্তু সিদ্ধান্ত করেছিলেন ওই পোস্টে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। মমতার কাছে তখন শুভেন্দু মমতার সাথে ছিল, তখন 16 সালে শুভেন্দু মমতার সাথে ছিল। না, আমার স্পেসিফিক প্রশ্নটা আমি প্রথম থেকে এই প্রশ্নটা করছি, ভাস্কর প্লিজ কোস্তাব 1 সেকেন্ড। আমি বলছি যদি এই পরিসংখ্যানটা থেকে থাকে 5000 জন বা 5000 এর কিছু কম বেশি, সেই তথ্যটা অযোগ্য প্রার্থীদের কেন কোর্টে দেওয়া হলো না? একসাথে টাকা খেয়েছি। আমার প্রশ্ন যে এই অযোগ্য চাকরি প্রার্থীরা, তার মানে তো এটাই তো ফ্যাক্ট যে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে রাখার চেষ্টা করা হয়েছে। এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করে, সিবিআই যে তদন্ত তার উপর ভিত্তি করে রায় হয়েছে। আরে বাবা, সিবিআই এসএসসি তো তথ্য নেবে, প্রশ্ন তুলেছে, কিন্তু বাকিদের বিরুদ্ধে কোনো রকম আমি বলছি যে আমি বলছি অযোগ্য কি কোনো প্রশ্ন না তোলাটা কি যাওয়ার দরকার ছিল কি? পরীক্ষা দিয়ে সুব্রজিৎ একটা কথা, সুব্রজিৎ আমার মনে হয় আজকে যারা একটা বলি, আমি একটা লাইন বলি, সেই জন্য তারা যোগ্য বলা হয়। কাদের আমার ভাস্করদাস মানে সজ্ঞানে এড়িয়ে যাচ্ছেন, আমি বলছি অযোগ্য প্রার্থীর সংখ্যাটা কতটা আজ পর্যন্ত এসএসসি সেটা কোর্টে দেয়নি কেন, এটা তো প্রশ্ন। আমি বলি, আরে সেটা কোর্টে কে বলেননি কেন? দাদা হবে না তো, নিজে অপরকে বলতে দিতে হবে। আজকে যারা দেখছেন তারা একটা জিনিস দেখে নিন যে ইললজিক্যাল ডিবেট কাকে বলে, ওটা তৃণমূল সমর্থকের কাছ থেকে শিখে নিন, যে কোনো লজিক থাকবে না, গলাবাজি করে একটা জিনিসকে দাবানোর চেষ্টা হবে। একটা তদন্ত হয়েছিল, সেই তদন্তের ভিত্তিতে চুরি পাওয়া গেছে। মমতা শুভেন্দু পার্থ, মমতা শুভেন্দু পার্থ, যদি তৃণমূলের সিপিএম এর আমলেও চুরি কম হয়নি, ও বললে অনেক কথা বলতে পারি। 2009 সালে 2009 সালে আমি এইখানে একবার দেখাতে চাইবো, ভোট নিঃসন্দেহে ভোটের প্রচারে সারছেন প্রত্যেক প্রার্থী, কিন্তু তার মধ্যে
কি কোথাও এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের যে রায় সেটা কি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে? আমি দেবাংশু ভট্টাচার্যের ছবি আপনাদের দেখালাম, আরেক তৃণমূল প্রার্থী বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায়, তিনি প্রচারে গেছিলেন। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, ভোটার প্রশ্ন করছেন যে আপনি যদি এত কাজ করে থাকেন তাহলে দল সেই প্রচারটা করছে না কেন? তাকে প্রার্থীর মুখ থেকে শুনতে হলো আপনি ইডিয়েট। শুনুন। আমি বলছি মানে পরিস্থিতি অনুযায়ী কি সংজ্ঞা বদলে যায়? এই ভোটারদের কাছে যখন প্রার্থী ভোট চাইতে যান, হাত জোর করে বলেন আপনারা জনতা জনার্দন, আর যেই মুহূর্তে ভোটার প্রশ্ন করতে শুরু করলো তিনি হয়ে গেলেন ইডিয়েট। এটা হারের একেবারে পূর্ব লক্ষ্য। প্লিজ, হ্যাঁ ভাস্কর দা, উনি জিজ্ঞাসা করলেন বলে দল কেন প্রচার করছেন, তো দলও তো প্রচার করছে, উনি দলেরই অংশ, তাহলে ইডিয়েট বলবে, সেই জন্য ভোটার ইডিয়েট। তাহলে ইডিয়েট বলতে হবে, দল কেন প্রচার করছে না, তাহলে ইডিয়েট বলবে, কার কে করছে, দলই করছে, তিনি প্রার্থী হিসেবে আমি যদি প্রশ্ন করে অন্যায় করেছেন, প্লিজ বিমল দা এক সেকেন্ড, বিমল দা এক সেকেন্ড, প্রচার করছে না এই কথাটা মানে নাকি বুঝছেন আপনি? আমি বলছি প্লিজ, আমি বিমল দা একটু থামাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে মানে প্লিজ বিমল দা প্লিজ, আমি বলছি ভাস্কর দা চাকরি চুরি হলে তার মানে প্রশ্ন তোলা যাবে না। 5 বছর 10 বছর সাংসদ থেকে কি কাজ করেছেন সেই হিসেব ভোটাররা বা সেই লোকসভা কেন্দ্রে যারা ভোটার তারা প্রশ্ন তুলতে পারবেন না। তথ্য মানুষ পেয়েছে, প্রশ্নটা হচ্ছে ওখানে কোনো একজন বিজেপি লোকই হয়তো হবেন যারা জয় শ্রীরাম বলে কাউকে যে মানে আপ্যায়ন করছিলেন কিনা জানি না, মানে চোর আর জয় শ্রীরাম সমর্থক কিনা সেটা আপনি বলতে পারবেন। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো, আমি বলছি কৌস্তব, এখনই কৌস্তব বললে তৃণমূল আসলে ভোটারদের কি মনে করে সত্যিটা বেরিয়ে পড়েছে। প্লিজ আমি দুজনকে থামালাম। কৌস্তব, বিমল দা আপনি থামুন। এই ভাস্কর দা, আমি দুজনকে থামালাম। কৌস্তব প্লিজ, ভাস্কর দা প্লিজ থামুন, বিমল দা প্লিজ থামুন। কৌস্তব প্লিজ, বিমল দা প্লিজ, আমি আলাদাভাবে আসবো। বেশ, আমি দুজনকে থামাচ্ছি। একবার শতাব্দী রায় কি বলেছেন একবার দর্শকদের দেখাবো, তারপর কৌস্তবের বলছেন যে ট্যাঙ্কের টাকা দিচ্ছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেজন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন? তো উনি এসছেন, বলছেন না আমি ওটা মানে করতে চাই না, আমি কি বলেছি বলছে। আমি ওর সাথে কথা বলবো, এটা আপনার জন্য নয়। আমি তার মানে বলছি কৌস্তব, ভোটারদের ইডিয়েট বলা যায়, ভোটারদের বোকা বানানো যায়, যারা ভোট দেন তাদের চাকরি চুরি পর্যন্ত করা যায়। আসলে একদল অ্যান্টি সোশ্যাল, একদল খারাপ লোক। আসলে উনি তো বলেছিলেন না যে আমাকে বিনা পয়সায় দেখা যাচ্ছে, বিনা পয়সায়, মানে একজন আবার গিয়ে শ্মশানের ধোঁয়া দেখে বলছে নাকি এত ধোঁয়া বলে চিৎকার করছে। এখন মুশকিল হচ্ছে এরা বুঝতেও পারছেন না, মানে যখন শাহজাহানরা মহিলাদের পিছে বানাচ্ছে তখন টিকটক করছে, ইনস্টাগ্রামে পোস্ট করছে। এই তো সব এমপি। আর এমপি মানে কটা প্রশ্ন করেছেন শতাব্দী রায়? হ্যাঁ, রাজনৈতিক নেতারা তৃণমূলে প্রশ্ন করার দরকার নেই। তৃণমূলে হচ্ছে মাল কামাতে হবে, টাকা কামাতে হবে। এসএসসির টাকা কিভাবে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় এতে। সাংসদ কেন, কিসের জন্য সাংসদ? খায় না, মাথায় দেয়, প্রশ্নই করতে পারেন না, কথা গিয়ে ডিবেটই বলতে পারেন না, তারা হচ্ছে সাংসদ হয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে এখানে তরজা দেখছিলাম, ব্যাপম চোরেদের সাথে এসএসসি চোরেদের তরজা দেখছিলাম, হাতরাসের সাথে হাঁসখালির তরজা দেখছিলাম। কিন্তু কি মানে কি, আজকে যদি সিবিআই ইডি ঠিক মতো করে কাজ করতো, কাকুর কণ্ঠস্বর শুনিয়া যাইতেছি, কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল, কালকে তো ওদের আদালতে পেশ হবে, জানি না কি। না কণ্ঠস্বর রিপোর্ট পেশ হয়ে গেছে আজকে, তারপরেও দেখা যাবে প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই, কারণ সিবিআই ইডি তারা চায় না, আরএসএস চায় না তার দুর্গা এবং ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা হোক। মানুষ এটা বুঝতে পেরেছে। এই পশ্চিমবাংলায় সিবিআই ইডি ঠিক মতো তদন্ত করলে নারদা, সারদা, এসএসসি, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি গারদে থাকতেন, জেলে থাকতেন। মানুষ বলছে জ্যোতি বসুর সময়ের সরকার ফিরিয়ে দাও, বুদ্ধদেব ভট্টাচার্য। দেখুন, সিপিএম কে মানুষ প্রশ্ন করার অধিকার তদন্ত করবে, সেই তদন্ত যে ভুল, আজকে আপনার সঙ্গে একমত নই যে 0 পায় তারও যেমন প্রশ্ন করার অধিকার রয়েছে, যে 220 পায় এই ভোটে
তারও প্রশ্ন করার সমান অধিকার রয়েছে। গণতন্ত্র সবাইকে প্রশ্ন করার সমান অধিকার দেয়। গতকাল অমিত শাহ প্রচারে এসেছিলেন এই রাজ্যে এবং এসে বলে গেছেন যে 35টা আসন এই লোকসভাতে আপনারা অর্থাৎ বিজেপি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দলটাকেই তিনি আপনাদের তুলে দেবেন, সঠিক সময়ে দরজা খুলবো, এই দলটাকেই উঠিয়ে দেবো। কিছু কিছু কথা অতি ব্যবহারে জীর্ণ হয়ে যায়, এটা অতি ব্যবহারে জীর্ণ কিছু কথা, এই কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আমি সবাইকে অপেক্ষা করতে বলবো 4 জুন রেজাল্ট বেরোবে, তারপর আগে তৃণমূল দলটা থাকুক, এই তৃণমূলের বেশ কিছু লোক জেলের বাইরে থাকুক, তারপরে তো বাকি কথা হবে, বাকি কথা তো পরে হবে। সেই 4 জুন দেখিয়ে দেবো কটা সিট পাবে। আর একটা কথা বলি, এই যে দল বদলের যে দল বদলের খেলাকে তো একেবারে সার্টিফিকেট দিচ্ছেন, লোকে ইডিয়েট ফিডিয়েট বলছে, কারণ একটাই কিরকম প্রেসারে আছে বুঝতে পারছো না, পাগল হয়ে গেছে একদম। না না আমি বলছি মানুষ ঠিক করবে, ভোটের মাধ্যমে মানুষ ঠিক করবে কে কতগুলো আসন পাবে, কিন্তু এই যে দল বদলকে তো একেবারে সার্টিফিকেট দিচ্ছেন, কোনো রাগঢাক নেই, দরজা খুলবো বিজেপিকে তুলে দেবো সম্পর্কে সকলে অবগত। বিজেপি বিরোধী সমস্ত দলই বিজেপির ওয়াশিং মেশিন সম্পর্কে অবগত। 23 জন বিজেপিতে জয়েন করেছে। এক সেকেন্ড, আমার বক্তব্য হচ্ছে দু-তিন দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো ভদ্র মানুষ বিজেপি করে না, যারা নেশা করে তারা বিজেপি করে। তাহলে যাদের আপনি বিজেপিতে নেবেন বলছেন তারা তাহলে কোন ওয়াশিং মেশিন এসে, আমি বলছি এই যে দরজা খুলবো বিজেপি দলটা উঠে যাবে, তাহলে তারা কোন খোলা যায় তাদেরকে তারা এই দলটা উঠে যাবে। প্রশ্নটা নয়, প্রশ্নটা হচ্ছে যে বিজেপি দলের মধ্যে যারা গেছে তাদের কথা আগে হোক, তারপরে দরজা খুললে কারা আসবে সেটা তো দেখা যাবে। কৌস্তব, আরে দরজাটা থাকবে তো, বাড়ি ভেঙে গুড়িয়ে যাবে, আমাদের মানুষ যাদের বিরুদ্ধে সিবিআই অভিযোগ আছে তারা ওয়াশিং মেশিন বাড়ি ভেঙে যাবে। আমি একই রকম দেখুন, একদল বলে অন্তর্জলি যাত্রায় চলে যাচ্ছে আর তারপর দেখা যায় অর্জুন সিং আবার ফেরত চলে আসছে। একদল বলছে যে শুধু নাকি একই, ধরুন কে বিজেপি কে তৃণমূল, তৃণমূলের যখন প্রার্থী তালিকা ব্রিগেডে ঘোষণা হলো দেখলাম বিজেপির 2জন এমএলএ গিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে গেছে। আবার বিজেপির যখন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে কে তৃণমূল, বিভিন্ন স্টুডিওতে ডিবেটেও দেখবেন, তাকিয়ে দেখবেন ভালো করে কে কবে তৃণমূল ছিল, কে কবে বিজেপি হয়ে গেছে, আবার কে কবে বিজেপি ছিল, কে কবে তৃণমূল হয়ে গেছে, আপনি বুঝতেও পারবেন না। যাই তৃণমূল তাহাই বিজেপি, যাই বিজেপি তাহাই তৃণমূল। বিজেপি আছে বলে, ও ফুল আছে, বড় ফুল আছে বলেই আজকে ছোট ফুলের নিঃসন্দেহে ছোট ফুল বড় ফুলের মধ্যে মূল প্রশ্ন হচ্ছে যারা যোগ্য তারা চাকরিটা শেষমেশ পাবে কিনা, এবং সিবিআইকে যে ফ্রি হ্যান্ড কলকাতা হাইকোর্ট দিয়েছে একেবারে দুর্নীতি তদন্ত করার জন্য, সেই দুর্নীতি তদন্তে মাথা অবধি শেষ পর্যন্ত পৌঁছতে পারবে তো সিবিআই। নজর থাকবে সেদিকে। আপাতত এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আলো।